আচ্ছা স্যার দেখেন তো শুনতে পাচ্ছেন কি না আমার কথা, না আওয়াজ আসতেছে? না ঠিক আছে, মোটামুটি কিছু সময় চলুক স্যার, দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, আমি প্রয়োজন হলে আজকে একদম স্লাইড বাই স্লাইড না পড়ায়া বেসিকটা পড়াবো। নেক্সট ক্লাসটা আমার অনেক ছোট আছে, এখান থেকে কভার করা যাবে। জি জি, যেহেতু আমাদের ওয়ালমার্টের আজহার আহমেদ রাজা ভাই আছে, উনিও কিছু শেয়ার করুক ওনার এক্সপিরিয়েন্স, যেহেতু ওয়ালমার্ট সাপ্লাই চেইনের জগতে একটা দৃষ্টান্ত এবং উজ্জ্বল নক্ষত্র বলা যায়, ফলে আমরা তার থেকেও ইন ফিউচার অনেক কিছু পাবো। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা স্যার, আমার বোধহয় দেখি আমরা একটু ট্রাই করি, আশা করি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আজকে আমাদের চ্যাপ্টার ওরা নাম দিয়েছে নেটওয়ার্ক ডিজাইন ইন আ সাপ্লাই চেইন, বাট অ্যাকচুয়ালি আমাদের এই চ্যাপ্টারটা উইল ডিসকাস অন লোকেশন অফ দ্য প্রোডাকশন ফ্যাসিলিটি। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? ক্লিয়ার শুনতেছি। হ্যাঁ, এটা দেখবেন যে আমরা বিভিন্ন সময় যাই করি না কেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে এটা অনেক বেশি মিলে যাবে। অর্থাৎ আপনি যখন একটা প্রোডাকশন ফ্যাসিলিটি এস্টাবলিশ করবেন, কোথায় করবেন, কেন করবেন, পারপাসটা কি, কোন ফ্যাক্টরগুলো আপনাকে কনসিডার করতে হবে, কথা বুঝতে পারছেন স্যার? এবং শেষে আমাদের কিছু অঙ্ক আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে যাব না, আসলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন লিটল বিট ক্রিটিক্যাল। আর স্যার আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের উপরে কিছু ক্লাসও আছে, আমরা ওইটা লিংক দিয়ে দিব, তাহলে হিউজ ক্লাস আছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ওইগুলো ওখান থেকে শিখতে পারবেন। আর যদি আপনারা কখনো, আমার যেটা মনে হয়, যদি আপনারা কাজ করতে করতে কখনো যদি মনে হয় যে এই ক্যালকুলেশন গুলো আমার জানা দরকার, তখন ভিডিও করতে পারেন অথবা আমাদের কাছে বলতে পারেন। আমার যেটা হচ্ছে যে আমি আবার যে কোনো অঙ্ক, বিশেষ করে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। যাই হোক, আসলে আমি কোনো জিনিস কঠিন করতে পারি না, যতদূর সম্ভব সহজ করার চেষ্টা করি। অর্থাৎ আজকে আমাদের এই চ্যাপ্টারের পারপাস হচ্ছে দ্য রোল অফ নেটওয়ার্ক ডিজাইন ইন আ সাপ্লাই চেইন। অ্যাকচুয়ালি আমরা যেটা বলবো facility location related, identify the factors influencing the supply chain network design, তারপরে আছে ডেভেলপ এ ফ্রেমওয়ার্ক ফর মেকিং নেটওয়ার্ক ডিজাইন ডিসিশন, সেটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টুলস। লাস্টে আছে ইউজ অপটিমাইজেশন, এইটা আমাদের একটা মোটামুটি মিড টু হাই লেভেলের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। আমার বোধহয় আমরা এই দুটো জিনিস যাব না, বাট থিওরিটিক্যালি যে জিনিসগুলো আলোচনা করব, এটা এসে আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগবে। এখন আমি দেখি আমাদের প্রথম টপিকটা হচ্ছে যে ফ্যাসিলিটি রিলেটেড কিছু ইস্যু থাকে আমাদের কাছে। ফ্যাসিলিটি রোল, ফ্যাসিলিটি ডিসিশন, লোকেশন, ফ্যাসিলিটি ক্যাপাসিটি, মার্কেট এন্ড সাপ্লাই অ্যালোকেশন। এখন খুব সহজ, দেখবেন যে কোন বিজনেসের বা কোন ফার্মের প্রোডাকশন ফ্যাসিলিটি একটা থাকে, তাই না স্যার? আবার কোন ফার্মের বা বিজনেসের প্রোডাকশন ফ্যাসিলিটি মোর দ্যান ওয়ান থাকে, তাই তো স্যার? রাইট। কোন ফার্মের প্রোডাকশন ফ্যাসিলিটি উইথিন কান্ট্রি থাকে, কোন ফার্মের প্রোডাকশন ফ্যাসিলিটি আউটসাইড কান্ট্রি থাকে, তাই তো? জি। এখানে আমাদের বিভিন্ন ইস্যু কাজ করে। ফর এক্সাম্পল, দেখবেন যে আমাদের দেশে ফার্মাসিউটিক্যালস যে কোম্পানিগুলো আছে, আমার যতটুকু মনে হয় যে এরা আসলে একটা ফ্যাসিলিটি, প্রোডাকশন ফ্যাসিলিটি এস্টাবলিশ করেই মোটামুটি ওইখান থেকেই সাপ্লাই দেওয়া চেষ্টা করে। এম আই রাইট? ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে আছেন স্যার? সবসময় আসলে সম্ভব হয় না। হ্যাঁ, মেজর পোর্শনে প্রচুর অ্যাক্রিডিশন এখন অ্যাড হচ্ছে,
জি। আর অ্যাক্রিডিটেশন অ্যাড হওয়ার কারণে আমাদের ফ্যাসিলিটি গুলোকেও যেটা আমাদের মাল্টিপল ফ্যাসিলিটি আমাদের চুজ করতে হচ্ছে। আচ্ছা, গুড। এখন এই তারপর ফ্যাসিলিটি অ্যান্টিবায়োটিকের জন্য যখন একটা সেপারেট ফ্যাসিলিটি করতে হয় তখন জি। সেটা আলাদা করতেই হয়। হ্যাঁ, মনে করতে পারেন স্যার একটা অথবা দুইটা, তাই তো? কিন্তু এখানে ফ্যাসিলিটি এস্টাবলিশ করতে গেলে আমার যেটা মনে হয় যে আমাদের হিউজ একটা কস্ট দরকার হয়, তাই তো স্যার? ব্যাপারটা জি কি এরকম? অবশ্যই। জি 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 অবশ্যই। এই ইস্যুগুলা সেই জন্য সাধারণত দেখবেন যে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি দে ট্রাই টু লোকেট in a single location or they don't try to split their location, that is production facilities. এটা সাধারণত তারা স্প্লিট করতে চায় না বিভিন্ন ইস্যুর কারণে। যতটা সম্ভব এটা কনফাইন্ড রাখে, সেন্টার্ড রাখে। বাট অন্য অন্য ক্ষেত্রে অনেক জায়গা দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে প্রডিউস হয়। এই ব্যাপারটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে আমাদেরকে ডিসিশন নিতে হবে, যে আমি যে ফ্যাসিলিটি এস্টাবলিশ করতে যাচ্ছি। আবার আমি আরেকটা উদাহরণ দিই গ্লোবাল সাপ্লাই চেইনের ক্ষেত্রে। দেখবেন যে বড় বড় কার কোম্পানি আছে গুলা না স্যার, জাপানিজ কার কোম্পানি, বা আপনি যদি চিন্তা করেন কোরিয়ান কার কোম্পানি গুলা, তাই তো স্যার? অথবা জাপানিজ টয়োটা বলেন, মিৎসুবিশি বলেন, এরা কি একটা দেশে মানে নিজের দেশে প্রোডাকশন করে পুরো ওয়ার্ল্ডে সাপ্লাই করে? না না, এটা দেখবেন যে করে না। এরা সাধারণত রিজিয়ন ফোকাসড হয়। আপনারা কি খেয়াল করছেন স্যার? জি। এরা সাধারণত রিজিয়ন ফোকাসড হয়। কেন? To save their time and money cost, no? আসলে এখানে যেটা হচ্ছে যে একটা গাড়ি জাপানে প্রোডাকশন করে সেটা ইউএসএ তে সেল করা, ইটস অলমোস্ট ডিফিকাল্ট এন্ড টাফ। আপনি মার্কেটে কম্পিট করতে পারবেন না, তাই তো স্যার? Right. এই জন্য দেখবেন যে চায়নাতে মানে স্পেসিফিক দুই একটা ব্র্যান্ড ছাড়া পৃথিবীর যত ব্র্যান্ডের গাড়ি আছে সমস্ত গাড়ি সস্তা। জি। কেন? কারণটা হচ্ছে ইচ এন্ড এভরি কোম্পানি দে প্রডিউস দেয়ার কার্স ইন চায়না। জি। কেন বাংলাদেশে না, কেন ইন্ডিয়াতে না? বাংলাদেশের পপুলেশন আর চায়না পপুলেশন তো অনেক বাংলাদেশের মার্কেট সাইজটা অনেক ছোট। ছোট। Yes. Actually, they did not, for example, Apple, they did not consider Bangladesh as a separate market. Yes. এই 100, 500, 1000, 2000 ফোন হয়তো বা বিক্রি হইলেও হতে পারে। তারা কিন্তু দেখবেন যে বাংলাদেশকে একটা মার্কেট হিসেবে কনসিডার করে। টয়োটা আমাদের দেশে জাপানিজ গাড়ি বলতে টয়োটা কিন্তু বাংলাদেশকে তাদের ব্র্যান্ড নিউ গাড়ির জন্য বাংলাদেশকে তারা মার্কেট হিসেবে কনসিডার করে। ওরাই পুরান টুরান গাড়ি যেগুলো আছে এগুলো বাংলাদেশে পাঠায়, তাই তো? জি। সুতরাং আমরা যখন একটা ফ্যাসিলিটি, আবার এখানে আরেকটা ইস্যু আছে প্রোডাক্টের ভ্যালু টু ভলিউম, ভ্যালু টু ওয়েট রেশিও বলছি না লাস্ট ক্লাসে? একটা গাড়ি কিন্তু এক দেশ থেকে সেটা প্রোডাকশন করে, ফর এক্সাম্পল জাপান পৃথিবীর এক প্রান্তে, ইউএসএ পৃথিবীর আর এক প্রান্তে, অনেক হিউজ বিশাল বড় মার্কেট। ওই জাপান থেকে প্রডিউস করে সেই ইউএসএ তে নিয়ে যায়, তারা কি মার্কেটে কম্পিট করতে পারবে বলেন? না, পারবে না। দিস ইজ নট পসিবল। সুতরাং যে কোনো ফার্ম, আজকে প্রচুর আওয়াজ হচ্ছে আপনাদের জন্য, মানে আমার মাথা ব্যথা করতেছে। আপনি জানেন না আপনাদের কি প্রবলেম হচ্ছে? আমাদের ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনতে পাচ্ছেন? না না, ক্লিয়ার আছে। স্যার আপনার ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসতেছে না এখানে। আসতেছে না তো? না না না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে আমার ব্যাকগ্রাউন্ডের নেটওয়ার্ক আওয়াজে আমার প্রবলেম মাথা ব্যথা করতেছে। আচ্ছা যাই হোক, সুতরাং এখানে ব্যাপার হচ্ছে প্রত্যেকটা একটা ফ্যাসিলিটির রোল কি হবে, ফ্যাসিলিটির লোকেশনটা কোথায় হবে, কোথায় কতটুকু প্রোডাকশন করব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ
আপনি যখন একটা ফ্যাসিলিটি ডেভেলপ করলেন, কোথায় কতটুকু প্রোডাকশন করবেন। যেমন দেখবেন যে বড় বড় মানে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল সাপ্লাই চেইন অথবা এই যে ওয়ালমার্টের ক্ষেত্রে দেখবেন ওদের যদিও নিজের কোনো ফ্যাসিলিটি নাই, বাট তাদের একটা প্ল্যান আছে যে কোন দেশ থেকে আমরা কোন প্রোডাক্ট কতটুকু নিয়ে আসবো। আবার দেখবেন বড় বড় গাড়ি কোম্পানিগুলো যেটা করে, চায়নাতে যারা যে গাড়িটা প্রডিউস করে এটা কিন্তু বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিতে তারা এক্সপোর্ট করে। হুম, মনে করেন যে চায়না বড় একটা মার্কেট, তাই তো স্যার? জি এখন চায়নাতে সেন্টার করে যদি চিন্তা করে চায়নার বর্ডার শেয়ার করে এরকমই তো 13টা কান্ট্রি আছে, তাই না? জি 13 থেকে 15টা কান্ট্রি আছে যাদের সাথে চায়না বর্ডার শেয়ার করে। সুতরাং ওরা যেটা করতে পারে, ঠিক আছে আমি চায়নাতে ফ্যাসিলিটি এস্টাবলিশ করব, আমার টার্গেট হচ্ছে এই চায়নাতে ফ্যাসিলিটি এস্টাবলিশ করে এর আশেপাশে যে কান্ট্রি গুলো আছে যাদের সাথে তারা বর্ডার শেয়ার করে ওই কান্ট্রি গুলোতে আমরা চায়না থেকে ওই কান্ট্রি গুলা পাঠাই। কারণ ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া এইসব দেশে পাঠানোর কোনো দরকার আছে স্যার? দরকার নাই। স্মল মার্কেট। হুম, সুতরাং এই স্ট্র্যাটেজি কিন্তু আবার দেখবেন যে ইউএসএ তে যারা যেগুলো প্রডিউস করে যারা, এরা দেখবেন যে ইউএসএ থেকে এটা লোকেশন ক্লোজ লোকেশনে যেটা থাকে মেক্সিকো, আর্জেন্টিনা, ব্রাজিল এইসব দেশগুলোতে কিন্তু ফর এক্সাম্পল আমি এক্স্যাক্টলি বাট এরা কি এর মধ্যে থাকে না অন্য দেশের মধ্যে থাকে, দেখবেন যে আশেপাশের রিজিয়নে তারা এই প্রোডাক্ট গুলা অর্থাৎ এই কান্ট্রিকে সেন্টার ধরে তারা আশেপাশের রিজিয়নে এই কান্ট্রি থেকে তারা এক্সপোর্ট করতেছে। অর্থাৎ আপনি ডিটারমাইন করবেন যে আপনি যে ফ্যাসিলিটি বিল্ড আপ করতেছেন তার ক্যাপাসিটি কতটুকু। জি এরপর হচ্ছে যে মার্কেট, জি আপনি কোন মার্কেটে বিক্রি করবেন। প্রথম হচ্ছে আপনার প্রোডাক্টের মার্কেট, আর একটা হচ্ছে আপনার সাপ্লায়ারদের মার্কেট। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সিমেন্ট কোম্পানিগুলো নদীর পারে হয় কেন স্যার প্রোডাকশন ফ্যাসিলিটি? এরা ইম্পোর্টেড যে র মেটেরিয়ালস গুলো করে এগুলো তো সিতে নিয়ে আসে। ওই যে পাথর ভেঙেই কিন্তু সিমেন্ট হয়, তাই তো স্যার? রাইট, এই পাথরগুলা কিন্তু নদী পথে আসে। নদী পথ আসে, হ্যাঁ ওই জন্যই। এই জন্য দেখবেন যে সব সিমেন্টের কারখানাগুলা প্রোডাকশন ফ্যাসিলিটি গুলা নদীর পাশে। নদীর পাশে, হ্যাঁ। ঠিক আছে স্যার আমার কথা? জি জি এখন কথা হলো আপনি বলতে পারেন স্যার এই নদীর পাশে হলে উত্তরবঙ্গের মানুষ কি করবো, ওইখানে সিমেন্ট কিভাবে যাবে, কস্টলি হয়ে যাবে না? দেখবেন যে যত সিমেন্ট কারখানা আছে সব সিমেন্ট কারখানা হচ্ছে এই আপনার কুমিল্লার দিকে যাইতে এখানে নারায়ণগঞ্জ, তাই না স্যার? জি জি নারায়ণগঞ্জের দিকে যাইতে, তাইলে অন্যান্য জায়গায় কি করবে? এই গোপালগঞ্জ এরা কি করবে স্যার? অর্থাৎ দেখবেন যে এখানে কিন্তু আমার সাপ্লাইয়ের সোর্স এটা মেইন ইম্পর্টেন্ট ইস্যু। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি গাজীপুরে, দেখবেন যে এই গার্মেন্টস বলেন, টেক্সটাইল বলেন, সব কিন্তু গাজীপুরে প্রচুর, তাই না স্যার? জি। এখন আপনি যদি চিন্তা করেন যে সিমেন্টের প্রোডাকশন ফ্যাসিলিটি তাহলে গাজীপুরে হইল নাকি? গাজীপুরে হইলে যে পাথরগুলা তাকে ট্রাকে করে নিয়ে আসতে হবে না স্যার? হ্যাঁ, পাথরগুলো আনতে হবে, তারপর এটা কি পরিমাণে কস্ট? অনেক কস্ট ইনক্রিজ করবে। হ্যাঁ, সেজন্য তাদের চিন্তা থাকে যে নদীর পাশে যেখানে পাথরগুলো আসবে তারা প্রসেস করে দিয়ে দিবে। আমার বোধ হয় কুমিল্লা যাইতে এই জিনিসগুলো খুব বেশি পড়ে, তাই না? জি জি জি। যে কোনো জায়গায় ব্রিজ থাকলে দেখবেন যে ব্রিজের পাশে, আমি অনেকগুলা দেখছি, সবচেয়ে বেশি বোধ হয় নারায়ণগঞ্জে, শীতলক্ষার এদিকে, তাই না স্যার? আমার কথা ঠিক আছে তো? জি স্যার। এই নদীর পাশে এখানে হ্যাঁ। এখন বললেন যে তাহলে তারা সাপ্লাই দিবে কিভাবে? সিমেন্ট তৈরি হওয়ার পরে এই যে ভ্যালু টু ওয়েট রেশিও যেটা, এটা খুব কম। এক বস্তা সিমেন্ট 50 কেজি দাম হইলো এখন কত, 550 না 600
না 450? 420-30 এরকম। এখন দেখবেন যে যেটা হয়, তারা এই নারায়ণগঞ্জের থেকে অথবা এই কুমিল্লার এখান থেকে এইগুলা সারা দেশে বাই রোডে তারা সেগুলা সাপ্লাই দেয়। জি এখানে কিন্তু দেখবেন ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সাপ্লাই সোর্স, নট দ্য মার্কেট। বুঝে আসছে স্যার? এখানে মেইন ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সাপ্লাই এর সোর্স, নট দ্য মার্কেট। সাপ্লাই, ওকে। বুঝে আসছে স্যার? সুতরাং এটাও কিন্তু একটা ফ্যাক্টর যে আপনার যে র ম্যাটেরিয়াল আসতেছে তার সাপ্লাই কোথায় থেকে আসতেছে, আর একটা হচ্ছে যে আমরা যেটা বলি কোন মার্কেটে এই প্রোডাক্টটা বিক্রি হবে। আমরা এই কিছুক্ষণ পরে বলবো যে টেকনোলজিক্যাল ফ্যাক্টর এমন একটা ইস্যু করে দিছে যে এখন মানুষ দেখবেন যে বিশেষ করে আমাদের লাক্সারি প্রোডাক্ট গুলো, আর একটা আমি বলতে ভুলে গেছি, দেখবেন যে পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু দে আর মেড ইন ফ্রান্স। বিশেষ করে পারফিউম এবং মেয়েদের পার্টস। পারফিউম, ইয়েস। কথা ঠিক আছে স্যার? জি জি জি, পারফিউম তো আর ফ্রান্সে। পৃথিবীর দামি দামি যেটা ওই কি বলে এই ড্রিঙ্কস এগুলো আছে সব কিন্তু ম্যাক্সিমাম দেখবেন যে ফ্রান্স। আমি যদিও ওই ব্যাপারটা জানি না, বাট প্রথম দিকে আমি কনফার্ম 100%। এখন আপনি এইটা তো মানুষের ইয়ে আছে যে এই যে এরা তাইলে সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে প্রোডাকশন করতে পারে না? আমার কথা কি বুঝতে পারছেন স্যার? জি জি জি। কিন্তু সেটা তা কিন্তু করে না ওরা। এটা রিজন, এটা কি মানে এটার কারণটা কি? এটা হচ্ছে এই যে ওদের যে একটা ব্র্যান্ড ভ্যালু, ওরা এটাকে ধরে রাখতে চাচ্ছে। ওকে। অর্থাৎ এখানে দেখবেন যে ভ্যালু টু ওয়েট রেশিও অনেক বেশি। এটাকে আমাকে একজন বলতেছে যে একটা পারফিউমের দাম 1 লাখ টাকা প্লাস, এরকম অনেক পারফিউম পাবেন। সুতরাং বর্তমান যে এই পারফিউম গুলা ওই ফ্রান্সে প্রোডাকশন করে বাংলাদেশে সাপ্লাই করা, এটাকে দিস ইজ নট এ মেজর ইস্যু। আবার দেখবেন যে এই আমাদের বিশেষ করে নাইকির কিন্তু ওদের নিজেদের কোনো ফ্যাসিলিটি নেই প্রোডাকশন। ব্র্যান্ড, ওদের চিন্তা হচ্ছে যে এই জামা কাপড় জুতা এগুলো তো অনেক দামি জিনিস না, দামি জিনিস না। আসলে কি বলেন এগুলো দামি জিনিস? তোমার লাইট দেখছিল? ওটা তখন হয়নি না। তখন কে? দিবেন না। আমাদের টিমে এখনো 45,000 টাকা আছে, দাঁড়াতে দেখাচ্ছে। এই আপনারা তো সবাই অনেক বড় হয়েছেন। কে কার বউর সাথে কথা বলছে? আচ্ছা ঠিক আছে স্যার। আসলে কাপড় চোপড় কি আসলে এত দামি জিনিস বলেন? হ্যালো, হ্যাঁ মিডিয়াম। আমার মনে হয় দামি, এত দামি না আমরা যে পরিমাণ দাম দিয়ে সেগুলাকে কিনি। নরমালি আপনি যদি যে ক্যাজুয়াল ড্রেস গুলা দেখেন, নাইকি ওরা যেটা চিন্তা করছে যে আমার এই যে জিনিস বানানোর দরকার নাই, আমি একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করি, আমি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জামা কাপড় জার্সি এগুলা বানায় বলে দেব, আমার লোগোটা লাগাই দেবে। এখানে মেইন ইস্যু হচ্ছে আমার লোগো। জি ফোকাসটা দেখছেন স্যার? জি জি। মানে ফর এক্সাম্পল একটা শার্ট বানাইতে হবে, এটা যদি ইউরোপিয়ান একটা ব্র্যান্ড হয়, ও ইউরোপ থেকে একটা শার্ট বানানোর দরকার আছে ওর? দরকার নেই। একটা জার্সি বানানোর কোনো দরকার নাই, ও বাংলাদেশ থেকে একটা জার্সি বানায় নিয়ে যাবে। বাট there must have a logo of Nike। দেখবেন যে দাম আকাশ চুম্বি হয়ে গেছে, তাই না স্যার? জি। এই যে ইউরোপে এক একটা জার্সির দাম কিন্তু অনেক টাকা। আমি জানি না আপনাদের কারো এক্সপেরিয়েন্স, আমরা হয়তো বা এই সারা পৃথিবীর যে কোনো ফুটবল দল ক্রিকেট দলের জার্সি বানায়। সোহেল খান স্যার মিউট করে কথা বলেন। হ্যাঁ আপনারা একটু আচ্ছা, আমি তো অনেক ডিস্টার্ব হচ্ছি স্যার। হ্যালো, সবাই মিউট
মিউট করে দিলে হয়। তাহলে কি আমি ওই ইয়ার মধ্যে আপনাদেরকে ইয়া করে দিব, রিমুভ করে দিব? স্যার দিতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি আরেকটা চান্স দিচ্ছি, এরপর না হলে আমি মিউট করে দেব। সুতরাং আমি যেটা বলছি যে যে কোনো ক্ষেত্রে আপনার লোকেশন ফ্যাসিলিটিটা, লোকেশন আপনার কোথায় হবে, এই লোকেশনের রোলটা কি হবে আপনার সাপ্লাই চেনে, এই এই ফ্যাসিলিটির লোকেশনটা কি হবে, তার ক্যাপাসিটি কতটুকু হবে, তার মার্কেটটা কি, আর লাস্টে আমি যেটা বললাম কোন ধরনের প্রোডাক্ট আপনি তৈরি করতেছেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্স রাখে সাপ্লাই চেনে। Yes. এখন দেখবেন যে এই যে মানে ওই ডেভেলপ কান্ট্রি গুলার অনেক কোম্পানি ডেভেলপিং কান্ট্রিতে কেন যাচ্ছে, তারা কিন্তু এই ইস্যু গুলা চিন্তা করেই যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন স্যার? মানে আমার যেটা মনে হয় তারা হচ্ছে একেবারে জাত ব্যবসায়ী, জি তারা সবকিছু চিন্তা ভাবনা করে স্ট্র্যাটেজি বুঝে দেন দে ডিসাইড। ইয়েস, সবকিছু অ্যানালাইজ করে মার্কেট। আমাদের দেশে প্রবলেমটা হচ্ছে আমাদের এই একটা চিন্তা করার মতো মানুষ নাই, এবং যারা চিন্তা করে আসলে নষ্ট চিন্তা করে, যার কারণে আমাদের সবকিছু নষ্ট হয়ে যায়। জি, শর্টকাট চিন্তা করে কিভাবে। ইভ্যালির মতো শর্টকাট চিন্তা করবে। ইয়েস, এখন আমাদের কিছুদিন পাঠাও ভালো পারফর্ম করছিল, সেই ওরা যেটা বলে আসলে ইতিহাস হচ্ছে জানি না, মানে আমরা জাতি হিসেবে এরকম কেন, আমাদেরকে যেটা বলতেছে যে একটা কোম্পানি ডেভেলপ করে এরপরে মানে ভেন্ডর ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল নামে এটা নাম শুনছেন আপনারা? বাহ, ভেঞ্চার ক্যাপিটাল কিভাবে কালেক্ট করে এটা কি শুনছেন কেউ? আইডিয়া নাই, আমার আইডিয়া নাই। আইডিয়া নাই না? তাহলে আমি বলি, আপনারা যদি কেউ ভবিষ্যতে বিজনেস করেন, ফর এক্সাম্পল আপনি ছোট্ট একটা আইডিয়া, মাথায় একটা আইডিয়া আছে, অথবা ছোট একটা বিজনেস শুরু করছেন, জি, খুব ভালো ভালো বিজনেস। এখন আমাদের দেশে যেটা হয়, এখন যেটা ট্রেন্ড শুরু হয়েছে, যে মোটামুটি একটা কোম্পানি এস্টাবলিশড হওয়ার পরে জি, এরা ইন্টারন্যাশনালি তারা এই ভেঞ্চার ক্যাপিটালিস্ট খুঁজে। ভেঞ্চার ক্যাপিটালিস্ট হচ্ছে তারা সরাসরি মানে বিজনেসের আইডিয়া দেখে তারা কন্ট্রিবিউট করবে। দে উইল বি দা ওনার অফ দা ফার্ম অর কোম্পানি। অর্থাৎ আপনি যদি আইডিয়া থাকে, আপনি একটা শেয়ার পাবেন, বাকি 10 জন তাদের যে টাকা দিচ্ছে টাকা অনুপাতে শেয়ার পাবে। ফর এক্সাম্পল 100% এই 20% আপনার থাকবে। আপনি চাচ্ছেন যে আপনি 100 কোটি টাকা মার্কেট থেকে উঠাবেন, জি, উঠায় ব্যবসা করবেন, সুতরাং 10 জন আপনাকে টাকা দেবে আর আপনি শ্রম মেধা দিয়ে আপনি ব্যবসা করবেন। তো আপনাকে 10 জনকে কনভিন্স করলেন, জি, তারা 10 জনে 10 কোটি টাকা দিল। আপনি যেটা করবেন যে 20% ওনারশিপ আপনার, বাকি 80% আপনি 10 জনের ভাগ করে দিবেন, সবাই 8% করে পাবে। ওকে, অর্থাৎ বাংলাদেশে যাই মানে আমাদের টেন্ডেন্সি এমন শুরু হয়েছে নাকি, পাঠা বা অন্যান্য কোম্পানিগুলো দেখলাম ওরা কিছুদিন ভালো করে তারপরে আপনার এই ভেঞ্চার ক্যাপিটাল গুলো নিয়ে আসার পরেই কোম্পানি পারফরমেন্স খারাপ। ওকে, দেখবেন যে দেখা যাচ্ছে যে 50 কোটি টাকা 100 কোটি টাকা উঠাই নিল। ভবিষ্যতে এই জায়গাগুলোতে আমরা আসলে ওই ভেঞ্চার ক্যাপিটাল যারা আছে এরা আমাদেরকে সাপ্লাই করবে কিনা, দেয়ার ইজ এ কোশ্চেন। ওই রিসেন্টলি কিন্তু দেখেন না যে পাঠাও বিক্রি হয়ে গেছে, দেখছেন না এরকম? জি, স্যার রিসেন্টলি কিন্তু অনেকগুলো জি, স্যার। কোম্পানি, অনলাইন বেস কোম্পানি কিন্তু স্যার ভেঞ্চার ক্যাপিটাল কালেক্ট করছে মার্কেট থেকে। যদি বলি যে এই ভেঞ্চার ক্যাপিটাল কালেক্ট করার পরে দেখবেন যে ওই কোম্পানির পারফরম্যান্স খারাপ হয়ে আসতেছে। সেটাই স্যার, বাংলাদেশে তো স্যার ব্যবসায় মানে আইডিয়া গুলোকে রুইন করতে ওস্তাদ। হ্যাঁ, আমি যেটা বললাম, সুতরাং যে কোনো জায়গায় আমরা যখন চিন্তা করি, আপনারা যা সাপ্লাই চেইন ফ্যাসিলিটি লোকেশন করবেন, এই সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট। সবকিছু কেন দেখবেন যে ম্যানুফ্যাকচারিং যে সেক্টর গুলা গাজীপুরে হচ্ছে কেন, গাজীপুর ঢাকার আশেপাশে সব ধরনের ফ্যাসিলিটি পাবেন, সেখান থেকে আপনি সারা দেশে ডিস্ট্রিবিউট করতে পারবেন। এটা ধরা যায় যে বাংলাদেশের সেন্টার একটা, ঢাকার আশেপাশে এদিকে গাজীপুর, এদিকে সাভার। আর বিশেষ করে ওখানে ওয়ার্কার
অ্যাভেলেবেল ওখানে থাকে, হ্যাঁ এখানে অ্যাভেলেবেল হয়েছে এত মানে লিভিং কস্টটা কমের মধ্যে ওখানে কাজটা হ্যাঁ, করতে পারে। available হয়ে গেছে। যেমন আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি না, যদি আমাদের দেশে বিশেষ করে আশেপাশে কমিউনিকেশন অনেক সহজ হতো, তখন দেখবেন যে এই প্রবলেম গুলো থাকতো না। যেমন এখন পদ্মা সেতু হওয়ার পর দেখবেন পদ্মা সেতুর ওই পারে অনেক শিল্প কারখানা হইতে পারে, রাইট। যে জিনিসগুলো আমরা এতদিনও পারি নাই। সুতরাং সবকিছু মিলেই চিন্তা করবেন যে আমার কোন কোম্পানি করতেছেন, ওই তার লোকেশনটা কি হবে, প্রোডাকশনের লোকেশনটা কি হবে, এই জিনিসগুলা খুব খেয়াল করবেন। এই জিনিসগুলো আমাদের যদি না হয়, ক্যাপাসিটি, প্রোডাকশনের ফ্যাসিলিটির ক্যাপাসিটি, এই জিনিসগুলো যদি আপনি ঠিকমতো না করতে পারেন, তাহলে দেখবেন যে যে কোনো ব্যবসায় আপনি পারফর্ম করতে পারবেন, যে কোনো ব্যবসায়। ফর এক্সাম্পল একজন রেস্টুরেন্ট ব্যবসা করতে যাচ্ছেন, তাই তো স্যার? জি, তাহলে রেস্টুরেন্টটা কোথায় খুলবেন? হ্যাঁ, প্লেস, চিন্তা করবেন না, এর লোকেশন ইম্পর্টেন্ট। কাস্টমার কেমন আপনি থাকবে, কোন ধরনের খাবার বিক্রি করবেন, হুম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ইয়েস, আপনি কতটুকু বিক্রি করবেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। জি, সুলতান ডাইনে কেউ খাইতে গেছেন স্যার? স্যার বড় বড় অনেক কোম্পানি অলরেডি এই পদ্মা সেতুর পাশে অনেক জায়গা জমি নিচ্ছে। ইভেন তো আপনার ওই যে নারায়ণদার যে কোম্পানি আছে কেডিএস গ্রুপ, নারায়ণদার কোম্পানি অলরেডি ওখানে জায়গা নিচ্ছে, অনেক জায়গা নিচ্ছে ওরা ফ্যাক্টরি করার জন্য। তখন দেখবেন যে আমার যতটুকু মনে হয়েছে এদিকে গিয়ে আপনার ওই গাজীপুরের চেয়ে এই এলাকাগুলা তখন আরো বেশি লুক্রেটিভ হবে, কারণ এখান থেকে বিশেষ করে আপনার এইখান থেকে এই চিটাগাং এর কমিউনিকেশনটা অনেক সহজ হয়ে যাবে। বাইপাস রাস্তাটা হলে জি, এখান থেকে চিটাগাং এর কমিউনিকেশনটা অনেক সহজ হয়ে যাবে। যে আমি যেটাই বলতেছি, আমাদের কিন্তু যে কোনো ম্যানুফ্যাকচারিং ফার্মের জন্য লোকেশন চয়েসটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, এবং আমরা একটু পরে বলবো যে অনেক ধরনের ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলো আসলে লোকেশন চয়েসকে সিগনিফিকেন্টলি এফেক্ট করে। লোকেশন আর একটা কথা বলি, আপনাদের এই নিউ মার্কেটের আশেপাশে বাসা আছে? জি আছে, আছে স্যার। আপনার যদি চট্টগ্রাম নিউ মার্কেটের আশেপাশে আছে। চট্টগ্রাম না স্যার, এই ঢাকা নিউ মার্কেট স্যার, এলিফ্যান্ট। আচ্ছা, যেমন আমরা বুঝেছি, আমরা একটু পরে পড়বো এক্সটার্নালিটি, লোকেশনটা কতটা ইম্পর্টেন্ট। দেখেন, আপনারা কি কেউ কখনো খেয়াল করছেন যে এলিফ্যান্ট রোডের এইখানে এত জুতার দোকান কেন? ওখানে জুতার কারখানা আছে মনে হয় স্যার, হ্যাঁ? না, আপনি কি খেয়াল করছেন এই বিভিন্ন জায়গায় ফার্নিচারের যেখানে দোকান, এখানে কি একটা দোকান? অনেকগুলো থাকে। আচ্ছা, হ্যাঁ, না এটা অনেকগুলো একসাথেই থাকে। কিন্তু আপনি দেখবেন যে ওই এক জায়গায় 8টা 10টা 15টা 20টা যদি কোনো সুপার শপিং মল না হয়, একসাথে 8টা 10টা করে রেস্টুরেন্টের দোকান, চায়ের দোকান দেখছেন কখনো? দেখছেন নাকি? না, খুব কম। ওই আপনি হয়তো বা ওই ইয়াতে বসুন্ধরা সিটিতে গেলে পাবেন, আর হচ্ছে যমুনা ফিউচার পার্কে গেলে পাবেন। জি, ব্যাপার কি? আর ফার্নিচার এক দোকানে পছন্দ হলো না, আমি পাশের দোকানে যেতে পারতেছি, 7-8টা আমি খুঁজবো, কিন্তু চায়ের দোকানে তো স্যার আমরা এটা সাধারণত খুঁজি না, যে এটা না, ধরে না, ঠিক আছে। চা নাস্তা তো আপনার সারাদিনে খায় মানুষ। যখন সহজ কথা হচ্ছে না, এটা সহজ কথা হচ্ছে স্যার, জি, চায়ের দোকানটা স্প্লিট করলে তার মার্কেট বা সেলসটা বেশি হবে, আর বাকি যে দোকানগুলো বললাম এগুলো যদি কনসেন্ট্রেটেড থাকে, এটাকে আমরা বলি পজিটিভ এক্সটার্নালিটি। এটা যদি এক জায়গায় অনেকগুলো থাকে, তাহলে সেখানে মানুষের আকর্ষণটা বাড়বে। আমার কথা কি বুঝে আসে স্যার? আপনি এক দোকানে ফার্নিচার গেলে, যে যেমন আপনি চা খাবেন, আপনি খুব বেশি এলে বলতে পারেন যে না, ওই লোকের চাটা একটু ভালো, আমি ওইখানে খাই। কিন্তু যে কোনো জায়গায় বলবেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, চা খাইতে ইচ্ছা করতেছেন, পাশে একজন বিক্রি করতেছে, মামা চা দেন,
ব্যাপারটা এরকম না স্যার? জি জি সুতরাং এই জিনিসগুলো যত স্প্লিট হবে, এদের লোকেশন গুলা, তাদের মার্কেটটা আরো ভালো হবে। বাট 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 আপনি যদি মনে করেন যে ফার্নিচারের ক্ষেত্রে, জুতার ক্ষেত্রে ব্যাপারটা কি এরকম, জুতার দোকানে গেলেন যে মামা এক জোড়া জুতা দেন, দিয়ে দিলে নিয়ে চলে আসলেন। না চয়েসের ব্যাপার আছে আপনি হ্যাঁ, সেই জন্য এটাকে আমরা বলি পজিটিভ এক্সটার্নালিটি। অর্থাৎ অনেক সময় দেখবেন যে একই জায়গায় মার্কেট, এবার আবার দেখবেন যে আপনারা বিভিন্ন ধরনের বসুন্ধরা সিটিতে যা শপিং মলে যান, যমুনা ফিউচার পার্কে যান, তারপরে ইস্টার্ন প্লাজায় যান, আপনি কি দেখছেন যে এই তলায় হচ্ছে স্বর্ণের দোকান, এই তলায় মোবাইল ফোনের দোকান, এই তলায় শুধু শাড়ির দোকান, এই তলায় জুতার দোকান, এই তলায় অ্যাক্সেসরিজের দোকান, অথবা এই ব্লকে অ্যাক্সেসরিজের দোকান, দেখছেন স্যার? জি জি কেন? এটা হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটি। এক একটা যদি এইভাবে যদি ছড়াই ছিটিয়ে থাকতো, ফর এক্সাম্পল আপনি স্বর্ণ কিনতে যাবেন, কোথায় যাবেন বলে স্যার বসুন্ধরার 5 তলায় বা 6 তলায়, তাই তো? জি এখন যদি এরকম হয়তো স্বর্ণের দোকান একটা নিচতলায়, দোতলায় এ ব্লকে আছে একটা, ডি ব্লকে আছে 2-3টা, এরপরে 3 তলায় এ ব্লকে 3-4টা আছে, বি ব্লক সি ব্লকে নাই। ব্যাপারটা আপনার জন্য আনইজিকর হয়ে যেত না স্যার? নিজে হয়তো কম্পারিজন করা যেত না, হয়তো কম্পারিজন করতে পারতেন না, বিরক্ত হইতেন। আমার কথা ঠিক আছে স্যার? জি সুতরাং এই জিনিসগুলা মানে আমি পড়াইতে গেলে আমার ছাত্রদেরকে বলি যে আপনার বইয়ের পড়ালেখার অনেক কিছু আপনার আশেপাশে ঘটে যায়, কিন্তু আসলে আমরা ওইভাবে চিন্তা করি না। আমাদের আশেপাশে অনেক কিছু ঘটে যাচ্ছে, যেটা সাপ্লাই চেইন, যেটা মাইক্রো ইকোনমিক্স, যেটা ম্যাক্রো ইকোনমিক্স, যেটা ইন্টারন্যাশনাল বিজনেস, কিন্তু আমরা আসলে ওই জিনিসটা ওইভাবে চিন্তা করি, তাই না স্যার? জি এটা হচ্ছে এক্সটার্নালিটি, অর্থাৎ আপনি কোন প্রোডাক্ট বিক্রি করতেছেন। অর্থাৎ এরকম যদি হয় যে অর্থাৎ ব্যাপারটা যদি এমন হয়, আপনারা কথা আসতেছে স্যার, কথা আসলে তো আর, আচ্ছা ওনাকে আমি রিমুভ করে দিই, গ্যালাক্সি কি যেন উনি, আচ্ছা দেখেন, সুতরাং আমার সহজ কথা যেটা, যে কোনো একটাই ফ্যাসিলিটি লোকেশনটা কোথায় হবে, ফ্যাসিলিটির রোল কি হবে, এই জিনিসগুলা, যে কোনো ফ্যাসিলিটি এস্টাবলিশ করতে গেলে আমাদের এই জিনিসগুলা চিন্তা করতে হবে, অর্থাৎ এই জিনিসগুলো ইস্যুগুলো আমাদের মাথায় থাকতে হবে। এখন আসে আপনার বইয়ের মধ্যে কিন্তু আরো সুন্দর সুন্দর কথা লেখা আছে, আমার কথাগুলো বইতে আরো সহজ করে সুন্দর করে লেখা আছে। এখন আপনারা যদি চান যে বইয়ের মধ্যে দেখেন, ফ্যাসিলিটি লোকেশন ডিসিশন হ্যাভ এ লং টার্ম ইম্প্যাক্ট অন সাপ্লাই চেইনস পারফরম্যান্স বিকজ it is expensive to shut down a facility or move it to a different location. ফ্যাসিলিটির লোকেশনটা কি হবে, এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ একটা জায়গায় বিল্ড আপ করলে, ফ্যাসিলিটি বিল্ড আপ করলে এটাকে কিন্তু সহজে আপনি সরাই নিতে পারবেন স্যার না। আচ্ছা এরপরে দেখেন, ক্যাপাসিটি ক্যান বি অল্টার্ড মোর ইজিলি দ্যান লোকেশন। আপনি প্রোডাকশন ক্যাপাসিটি কতটুকু হবে এটা আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু লোকেশন কিন্তু দিস ইজ রিয়েলি টাফ টু চেঞ্জ। ভেরি টাফ, ইয়েস। But capacity decisions do not tend to stay in place for several years. এখন ওরা যেটা বলতেছে, এই ক্যাপাসিটি যেটা মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হওয়ার সাথে সাথে, মার্কেটের ডিমান্ড চেঞ্জ হওয়ার সাথে সাথে, টেকনোলজিক্যাল চেঞ্জ হওয়ার সাথে সাথে দেখবেন যে আমাদের এই ক্যাপাসিটি অনেক চেঞ্জ হয়ে যায়। এর মধ্যে আপনি একটা উদাহরণ দিব, নিপ্পন টিভি একটা সময় 90-এর দশকে বা 80-এর দশকে ছিল, মনে আছে স্যার? জি 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 অনেক ভালো ছিল নিপ্পন। হ্যাঁ নিপ্পন ভালো টেলিভিশন, নিপ্পন জি ছিল স্যার। হ্যাঁ, হঠাৎ করে টেলিভিশনটা মার খেয়ে গেল, নাই। খেয়াল করছেন স্যার? জি ইস্যুটা হয়েছে
ওরা খুব ভালো মার্কেট পাওয়ার পরে, এটা আমার যেটা মনে হয় যে এটা কি আমাদের আর্মি ব্যাক কোনো কোম্পানির গাড়ি ছিল কিনা আমি জানি না, যাই হোক ওরা দেখে যে হিউজ ডিমান্ড, ওরা কি করছে 2, 4, 5 বছরের প্রোডাকশন ওরা করে রেখে দিচ্ছে। দ্যাট মিনস মানে থাউজেন্ডস অফ ইউনিটস তারা প্রোডাকশন করে ফেলছে কস্ট কমানোর জন্য। একটা সময় গিয়ে দেখলো আসলে মানুষের রুচি চেঞ্জ হয়ে গেছে, সাদা কালো টেলিভিশন আর মানুষ দেখতে চায় না। দেখবে না, রাইট। বুঝতে পারছেন স্যার? জি জি জি, তারা কিন্তু মার্কেটে হিউজ লস করছে এবং সেটা এক পর্যায়ে মার্কেট থেকে চলে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু হিউজ লস করছে, শুধু বন্ধ হয় না, হিউজ লস করছে। আর একটা উদাহরণ দিই, এই আরব ইসরায়েল যুদ্ধের সময় হঠাৎ করে ওয়ার্ল্ডে দেখবেন যে তেলের দাম অনেক বেড়ে যায়। বুঝতে পারছেন স্যার? জি। তেলের দাম বেড়ে যাওয়ার পরে যেটা হয়েছে যে ছোট গাড়ি যত ছোট হবে তার ইঞ্জিনের পাওয়ার তত কম থাকবে, তেল তত কম টানবে, তাই তো স্যার? জি জি, ওইটাই। তো হঠাৎ করে ছোট গাড়ির ডিমান্ড বেড়ে গেল, বড় গাড়ির ডিমান্ড কমে গেল। টয়োটা কি করলো দেখেন, টয়োটা কি করলো, তারা লং টার্ম হয়তো বা 6 মাস 1 বছরের একটা রিসার্চ করে একটা অটোমেটেড সিস্টেম বের করলো, যে সিস্টেমে শুধু ছোট গাড়ি প্রোডাকশন করবে, যাতে তারা টোটাল মার্কেটটা ক্যাপচার করতে পারে। বুঝতে পারছেন? জি। এখন এটা অনেকে অপোজ করছিল না, এটা ফ্লেক্সিবল করা উচিত, কারণ ডিমান্ডের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়। যাই হোক, হয়তোবা সেটা লজিক্যাল মনে হয় নাই। যখন সেটা প্রোডাকশনে যাবে, বুঝতে পারছেন? জি। যখন প্রোডাকশন শুরু করবে এবং প্রোডাকশন শুরু করে দিছে, তখন দেখা গেছে যে তেলের দাম আবার স্বাভাবিক হয়ে গেছে এবং মানুষের আবার বড় গাড়ির মধ্যে চলে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এবং টয়োটার এই প্রজেক্টটা টোটালি ভেরি বিগ লস প্রজেক্ট। সেই জন্য বলছে যে ক্যাপাসিটি ডিসিশন ডু নট টেন্ড টু স্টে ইন এ প্লেস ফর সেভারাল ইয়ার্স, এক জায়গায় থাকে না। ক্যাপাসিটিটা কিন্তু মানে ডিমান্ডের ধরন, মানুষের ইনকাম, এই বিভিন্ন ইস্যু থেকে চেঞ্জ হয়ে যায়। জি। আপনারা এখনো আমাদের দেশের 90-এর দশকের গাড়িগুলা দেখছেন না স্যার? জি। এসি সেলন, আর কি কি দেখছেন স্যার? ওই গাড়িগুলো এখন রাস্তায় দেখলে মায়া লাগে না? জি জি জি, কারিনা। হ্যাঁ, কারিনা, এসি সেলন, টয়লেট, এই গাড়িগুলো এখন দেখলে মায়া লাগে না স্যার? জি জি। মানুষের ইনকাম চেঞ্জ হয়েছে, মানুষের ডিমান্ড চেঞ্জ হয়ে গেছে। সুতরাং ফ্যাসিলিটি ক্যাপাসিটি যখন আপনি অ্যালোকেট করবেন, এটি কিন্তু খুব সাবধান খেয়াল রাখতে হবে। হুট করে যদি ডিমান্ডের বেশি প্রোডাকশন করে ফেলেন, মানুষের ডিমান্ডের ক্যারেক্টারিস্টিক যদি চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আরেকটা যেটা বললাম যে সাপ্লাই সোর্স এবং মার্কেট, এই জিনিসগুলা, কারণ এখানে প্রোডাক্টের ধরনটা অনেক ইম্পর্টেন্স। আচ্ছা, আরেকটা এখানে ইস্যু আছে, নেটওয়ার্ক ডিজাইন ডিসিশন মাস্ট বি রিভিজিটেড as market condition change or when two companies merge. আপনারা তো সবাই সনি এরিকসনের মোবাইল ফোন দেখছেন না স্যার? হ্যাঁ, দেখছি, ইউজও করছি। হ্যাঁ, ইউজও করছেন। ওই সময় কিন্তু সনি এরিকসনের ফোন মানে হচ্ছে সবচেয়ে স্টাইলিশ, হ্যাঁ, ড্যাশিং, সেরা। হচ্ছে মানে সাউন্ড কোয়ালিটি ওয়াজ দ্য বেস্ট ওয়ান। এখন কি সনি এরিকসনের মোবাইল ফোন বাজারে দেখেন স্যার? নাই, না স্যার নাই। কেন নাই জানেন? সনি এরিকসন এই যে মার্জার ছিল, এটা আলাদা হয়ে গেছে। এরপর আমরা স্যার লুব্রিক্যান্ট ইউজ করি না,
মোবিল আর কি কি হুম। আছে? একটা সময় এক্সন মোবিল ছিল, বুঝছেন স্যার? মোবিল আছে, ভিএক্স আছে। হ্যাঁ, একটা সময় মোবিল কোম্পানি ছিল এক্সন মোবিল। এক্সন একটা কোম্পানি, মোবিল একটা কোম্পানি, তারা মার্জ হয়েছে। ও আচ্ছা। অনেক সময় দুটো কোম্পানি যদি মার্জ হয় তাহলে তাদের ফ্যাসিলিটির যে স্ট্র্যাটেজি, ফ্যাসিলিটি লোকেশন বা অন্যান্য যে জিনিসগুলো আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। খুব খেয়াল রাখতে হবে, জি। নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এক্সন যারা ছিল, এক্সনের ছিল হচ্ছে তারা মার্কেটিং এ তাদের স্পেশালিটি ছিল, আর মোবিল যারা ছিল তাদের অয়েল এক্সট্রাকশন এবং প্রোডাকশনে স্পেশালিটি ছিল। হুম। বুঝতে পারছেন স্যার? ওরা যখন মার্জ হয়েছে তখন দুইজনের এই স্পেশালিটি কাজে লাগায়া দে ট্রাই টু ক্যাপচার দ্য মার্কেট। এখন দেখবেন যে এক্সন মোবিল আর নাই, এখন মোবিল, শুধু মোবিল। দুইটা কোম্পানি যখন মার্জ হয়, মার্জের ক্ষেত্রে দেখবেন যে অনেকগুলো ইস্যু থাকে, খেয়াল রাখতে হবে। এখন আমরা আসি, এখন যে জায়গাগুলা, এটা হচ্ছে আমাদের মেজর পড়ালেখা। আমি বিশেষ করে উদাহরণ যেগুলো দেখলাম, এই উদাহরণগুলো খুব খেয়াল রাখেন। কিছু কিছু উদাহরণ আছে সাকসেস হওয়ার উদাহরণ, কিছু কিছু উদাহরণ আছে ফেইলিয়ার হওয়ার উদাহরণ, বাট বোথ আর ইম্পর্টেন্ট। লোকেশন চয়েসের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কোন প্রোডাক্ট বিক্রি করতেছেন, দেখেন কি কি ফ্যাক্টর। প্রথম ফ্যাক্টর হচ্ছে স্ট্র্যাটেজিক ফ্যাক্টর, অর্থাৎ আপনি কি কস্ট লিডারশিপ স্ট্র্যাটেজিতে যাবেন, নাকি ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিতে যাবেন, নাকি আপনি ইনোভেটিভনেস স্ট্র্যাটেজিতে যাবেন? যদি দেখেন যে আপনি লো কস্ট স্ট্র্যাটেজিতে যাচ্ছেন তাহলে আপনার নেটওয়ার্ক একরকম হবে, তাই না স্যার? যদি দেখেন যে আপনি ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিতে যাচ্ছেন একরকম হবে। যদি আপনার প্রোডাক্টের হাইলি স্ট্র্যাটেজিক প্রোডাক্ট অথবা লাক্সারিয়াস প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে আপনার নেটওয়ার্ক ডিজাইন একরকম হবে। যেমন খুব খেয়াল করবেন, 50,000 টাকা দাম একটা স্প্রে বা 10,000 টাকা দাম একটা স্প্রে, দুইটাই অরিজিনাল স্প্রে। একটা আপনি ব্র্যান্ডেড শপে দিয়ে দিলেন, আর একটা লোকাল কোন দোকানে দিয়ে দিলেন। এখন লোকাল দোকান যদি বলে এই স্প্রেটা 1 নম্বর, এর দাম 10,000 টাকা, কিনবেন? নো ওয়ে, কেউ কিনবে না। ও যদি যতই বলুক, আপনি ওর কথা কোনোদিনও বিশ্বাস করবেন না যে বাবা তোমার এই দোকানে 10,000 টাকা রিয়া থাকবে। আপনি চলে যাবেন বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, এই অন্য বড় বড় এইসব দোকানে ব্র্যান্ড ভ্যালু আছে, তারা সচরাচর এই ধরনের এক্সপেন্সিভ প্রোডাক্ট বিক্রি করে, ওই দোকানে যাবেন না স্যার? জি। সুতরাং আপনার কোম্পানির স্ট্র্যাটেজি কি, এটা ইম্পর্টেন্ট। either it is low cost or differentiation. অনেক সময় দেখবেন যে আমাদের দেশে ভালো ভালো ব্র্যান্ডের দোকানগুলা 2 নম্বর জিনিস বিক্রি করেও কিন্তু অনেক সময় আমাদের অনেক খবরে আসে না স্যার? তারপরে কিন্তু মানুষ এখান থেকে কিনছে। কেন কিনছে? তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, মানুষ তাদেরকে রিকগনাইজ করে, মানুষ তাদেরকে অ্যাসাম্পশন করে, দে উইল ইনশিওর দ্য কোয়ালিটি। তাই তো স্যার? আপনারা কিন্তু কিছু কথা বললেন স্যার। এখানে অনেক ধরনের উদাহরণ দেওয়া আছে, দেখেন ফক্সকনের উদাহরণ দেওয়া আছে, জারার উদাহরণ দেওয়া আছে। Jara has a large fraction of its production capacity in Portugal and Spain, despite the higher cost there. The local capacity allows the company to respond quickly to changing fashion trend. This responsiveness has allowed Zara to become one of the largest apparel retailers. যেমন ওদের ক্ষেত্রে যারা কি করে, তাদের যে ট্রেন্ডি ফ্যাশনেবল প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলা তারা হাই রেসপন্সিভনেস মেইনটেইন করার কারণে পর্তুগাল এবং স্পেনে প্রোডাকশন করে। আর তাদের যে জেনারেলাইজ আইটেম গুলো আছে, যেটা এতটা রেসপন্সিভ না,
ওভার দা ইয়ার যে অ্যাপারেল গুলো তারা সেল করে, তারা কিন্তু দেখবেন যে আমাদের মতো বিভিন্ন দেশ থেকে সেগুলো নিয়ে যায়। বুঝতে পারছেন স্যার? ইয়েস স্যার। সুতরাং আপনার স্ট্র্যাটেজি কি, এটা ইম্পর্টেন্ট। কি করতে চান? দেখবেন যে প্রত্যেকটা বিজনেসম্যানের কিন্তু মাথায় থাকে যে হোয়াট হি ওয়ান্টস টু ডু, সেই অনুযায়ী এই স্ট্র্যাটেজি গুলো নিতে হবে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার সাপ্লাই চেইনকে সাজাতে হবে। এক মিনিট স্যার। ব্যাপারটা ক্লিয়ার স্যার? জি ক্লিয়ার অনেকটা। ওকে, এরপরে আসেন টেকনোলজিক্যাল ফ্যাক্টরস। টেকনোলজির আমি যেটা বলবো, অনেক নেগেটিভ সাইডও আছে, অনেক পজিটিভ সাইডও আছে। যেমন যে টেকনোলজির কারণে প্রোডাক্টের মধ্যে খুব ভেরি সুন ইনোভেটিভনেস চলে আসে, প্রোডাক্টস এর লাইফ সাইকেল অনেক শর্ট হয়। আবার এটাও বলতে পারেন স্যার, টেকনোলজির কারণে অনেক জিনিস আমাদের সুবিধা হয়েছে, ইনফরমেশন, কমিউনিকেশন, দেন আর কি বলবো, ইন এভরি কেস টেকনোলজি আমাদের অনেক সহজ করে দিচ্ছে। এই ইস্যুগুলা কিন্তু টেকনোলজি ফ্যাক্টর গুলো আপনাদেরকে ঠান্ডা মাথায় মনে রাখতে হবে যে আসলে টেকনোলজি একটা প্রোডাক্টকে কি পরিমাণে এফেক্ট করে। তোর কোকা কোলা একটা প্রোডাক্ট, এটার সাথে টেকনোলজির কি কোনো সম্পর্ক আছে স্যার? আপনি কি মনে হয় আছে? কোকা কোলা মনে টেকনোলজির হয় থাকার কথা না সম্পর্ক স্যার। আছে তো, অবশ্যই সার্ভিসের ক্ষেত্রে আছে। না স্যার, প্রোডাকশনের ক্ষেত্রে আছে। হ্যাঁ জি, প্রোডাকশন আছে ক্ষেত্রে তো। আছে। আছে, টেকনোলজির Production-এর সম্পর্ক ক্ষেত্রে অবশ্যই আছে। আছে। আবার দেখবেন যে এখন আমি আপনাদের কোনো ক্লাসে বলছি কিনা, এখন আমাদের দেশে দেখবেন ফ্রিজ, টেলিভিশন, এসি, এই জিনিসগুলো আমাদের মতো আমরা অহরহ তৈরি করে ফেলতেছি, তাই না স্যার? জি স্যার যে আজ থেকে 20 বছর আগে যেটা তৈরি করা তো দূরের কথা, সেটা এফোর্ড করা, কেনা, এটা আমাদের অনেক, যেমন আমাদের আমাদের যে গ্রাম ছিল, যখন আমরা ছোট ছিলাম, তখন এই সারা গ্রামে একটা বা দুইটা ফ্রিজ ছিল। জি এই ক্যান্নাটি ইমাজিন। আর এখন সারা গ্রামে কি প্রত্যেকটার ঘরে, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা ফ্রিজ, কখনো কোনো কোনো ফ্যামিলিতে দুইটা আছে, একটা ডিপ ফ্রিজ, একটা হচ্ছে আপনার এই কি বলে নরমাল ফ্রিজ। নরমাল। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা বলি যে টেকনোলজি গুলো অনেক জেনারেলাইজ হয়ে গেছে। রাইট। আমরা কিন্তু ওই হাই কোয়ালিটির মোবাইল ফোন বানাইতে পারতেছি না। ওই ওয়ালটন কিছু বানাচ্ছে, বাট আমার মনে হয় যায় এটা আসলে মার্কেট পাইছে কিনা। ভাই ওয়ালটনে কে আছেন? জি স্যার আছি। ভাই আপনার মোবাইল ফোনের কি মার্কেট কি অবস্থা বলেন তো দেখি। ফিচার ফোনের মার্কেট খুব ভালো, স্মার্টফোনটা এখনো আসলে গ্রোয়িং, মানে এখনো ওই লেভেলে যেতে পারে নাই। ফিচার ফোন মানে হচ্ছে বাটন ফোন? বাটন ফোন গুলা, জি স্যার। বাটন ফোন কি ভালো? হ্যাঁ বাটন ফোন ভালো, বাটন ফোন গুলা মেইনলি আর কি রুরাল এরিয়া গুলোতে আর কি খুব ভালো চলে। ওখানে হচ্ছে আপনার মানুষজন দেখা গেলো খুব ফ্রিকোয়েন্টলি কিনে, একদম কম বাজেটে থাকে, 700 থেকে 1000 টাকার মধ্যে ফোনগুলা থাকে। তো সিম্ফনি অন্য অন্য ব্র্যান্ডের সাথে টিকে থাকতে পারেন? হ্যাঁ হ্যাঁ, কারণ Symphony কি? থেকে এখন আমাদের হচ্ছে মোটামুটি ফ্যাসিলিটিস যেটা সেটা বেশ অ্যাডভান্সড। ফিচার ফোনের ক্ষেত্রে আসলে আপনার টেকনোলজিক্যালি তো খুব আহামরি তেমন কিছু নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা মানে প্রোডাকশনের দিক থেকে বলেন আর হচ্ছে আমাদের ক্যাপাসিটির দিক থেকে বলেন, আর আমাদের বাইং ক্যাপাবিলিটি, মোটামুটি সব দিক থেকে আমরা এখন বেশ ভালো এগিয়ে আছি আর কি সিম্ফনি থেকে। তো কিন্তু ফিচার ফোনগুলো কি ভালো ইয়া করে, সার্ভিস দেয়? হ্যাঁ সার্ভিসও মোটামুটি ওয়ালটনের একটা পজিটিভ সাইড বলবো, সেটা হচ্ছে গিয়ে হলো আফটার সেল সার্ভিস, যেটা ওয়ালটনের ফোনের আফটার সেল সার্ভিস গুলা ধরেন চায়না মোবাইল গুলা যে কোনো দোকানে পাওয়া যায় না, বাট ওয়ালটনের এই জিনিসটা, ব্র্যান্ডেড দোকানে এই জিনিসটা খুব ভালো, বেটার। হ্যাঁ, তবে যেটা দেখলাম যে, যেটা আমি বলতেছিলাম জেনারেলাইজ যে টেকনোলজি, এটা দেখবেন যে আমাদের মতো দেশ যে অনেক ডেভেলপিং কান্ট্রি সেটা ডেভেলপ করতে পারে,
বাট যেটা খুব স্পেশালাইজ টেকনোলজিক্যাল সাইড গুলা, বড় একটা প্লেন বানানো, ফাইটার বিমান বানানো, চাঁদে চলে যাওয়া, এটা কিন্তু আবার সবার জন্য সম্ভব না। বুঝতে পারছেন স্যার? জি স্যার। অনেক সময় আস্তে 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 যেটা হয় যে কিছু কিছু টেকনোলজি জেনারেলাইজ হয়ে যায়। এই জিনিসগুলা আমাদেরকে খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। অর্থাৎ টেকনোলজি আপনার প্রোডাক্টকে, প্রোডাক্টের মার্কেটকে, মার্কেটের কম্পিটিশনকে কোন লেভেলে এফেক্ট করে। হ্যালো স্যার। আচ্ছা, এরপরে আমরা আসি, আপনারা সবাইকে ইংরেজি নববর্ষ রেখে ক্লাস করতেছেন? জি, বাসা নববর্ষ থেকে বাসা থেকে কিছু বলতেছে না? না, কি বলবে? এই যে কে জানি বললেন না, আমার একটা- বেলায় নাই, আমার বেলায় আমারটা হলো ফার্স্ট প্রায়োরিটি। স্যার বাসার পাশে তো শুধু পটকা ফুটে, পটকা শব্দ শোনা যায়। না না, বউ কিছু বলতেছে না যে এই একটা দিন আর আপনি বসে বসে ক্লাস করতেছেন? And বলছে, বললে আর কি করে স্যার, ক্লাসটা তো জরুরি এখন, ক্লাস দিয়ে রাখছে, কিছু তো করার নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, দেখি। আমারও বলতেছে যে এই দিনে যে ক্লাস রাখছে, আমি আর কি করবো বলেন। আবার ওই যে কারে দেখলাম যে আপনারা শোনেন নাই, কার বউ যেন পাশ থেকে বলতেছিল যে থ্রেড দিচ্ছিল কি বলে যেন। টাকা পয়সা হিসেব করতেছে কত টাকা আছে। না না, একজন তো টাকা পয়সা, আর একজনের বউ দেখলাম থ্রেড দিচ্ছে বাসার থেকে। আচ্ছা, শুনে গেলাম আর কি টাকা পয়সা। আচ্ছা সরি স্যার, আমি একটু কান্নাকাটি লাগে ইয়া করে দিচ্ছি। আচ্ছা দেখেন, যেটা আমি বললাম, যেটা ম্যাক্রো ইকোনমিক কিছু ফ্যাক্টর থাকে, ট্যারিফ, ট্যাক্স, এক্সচেঞ্জ রেট, ডিমান্ড রিস্ক, ফ্রেট, ফুয়েল কস্ট। আমি একটা একটা করে আমি সবগুলোই বলবো। প্রথম কথা হচ্ছে যে আপনি নিজের দেশে করবেন না অন্য দেশে গিয়ে কি বলে প্রোডাকশন করবেন, এটা কিন্তু ট্যারিফ এবং ট্যাক্সের অনেক বড় একটা ইস্যু থাকে, তাই না স্যার? জি স্যার। যেমন জাপান যদি ইউএসএ গিয়ে তাদের কার প্রোডাকশন করে, এই যে দেখবেন আমি এটা দেখছি যে চায়নাতে রাস্তাঘাটে, রাস্তার পাশে যে কি পরিমাণে গাড়ি, চিন্তা করতে পারবেন না। এবং সেখানে টয়োটার ব্র্যান্ডের গাড়ি পাবেন না। জি, মার্সিডিস, বিএমডব্লিউ, অডি, মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে, মানে হাউ ইজ ইট পসিবল? এবং ওদের কারেন্সিতে 10,000, 12,000 বা 15,000 টাকা, কেউ যদি কারো যে 15,000 ওদের কারেন্সিতে যদি স্যালারি হয়, ওরা গাড়ি কিনে ফেলে লোন নিয়ে। অর্থাৎ এই গাড়িটা ওদের দেশে প্রোডাকশন হওয়ার কারণে, যেমন আমাদের দেশে এই যে টয়োটার যে গাড়িগুলা 30 লাখ 40 লাখ টাকা বিক্রি হয়, আসলে গাড়িগুলোর প্রাইস কিন্তু 10 থেকে 12 লাখ টাকা, 15 লাখ টাকা, মাঝে মাঝে তার চেয়ে কম, জানেন তো স্যার? জি জি 300-400% ট্যাক্স ধরে, তাই তো? জি। সুতরাং এখানে আপনি সহজে ইয়া করতে পারেন। এই যে দেখবেন যে সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে দেখবেন এই বাংলাদেশ ইউনিলিভার, হিন্দুস্তান ইউনিলিভার ইউকে, খেয়াল করছেন স্যার? জি জি। এত বড় কোম্পানি, ওরা তো এক্সপোর্ট করতে পারতো, ওরা কেন আমাদের দেশের মধ্যে এই সব দেশে এসে এইগুলা প্রোডাকশন করে তারপর মার্কেটে সেল করে? কস্ট। হ্যাঁ, একটা হচ্ছে কস্ট, ট্যারিফ, অনেক কিছু আছে। এরপর এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনের কারণে দেখবেন যে লস প্রফিট হয়ে যেতে পারে, প্রফিট লস হয়ে যেতে পারে। একদম। আর একটা হচ্ছে ডিমান্ড রিস্ক। ডিমান্ডের ফ্লাকচুয়েশনের কারণে অনেক সময় আপনি যে দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় প্রোডাকশন ফ্যাসিলিটি করবেন,
এটা ডিমান্ড যদি হাইলি ফ্লাকচুয়েট করে তখন দেখবেন যে এই যে দেখবেন যে হঠাৎ করে করোনার কারণে হাই এন্ড গার্মেন্টস প্রোডাক্টের বিক্রি কিন্তু অনেক কমে গেছে, মানুষের ইনকাম করছে, ইনকাম কমার কারণে লাক্সারিয়াস প্রোডাক্টের পারচেজ কমে গেছে, তখন দেখবেন যে মানুষের ইনকাম হাইলি কমে যাওয়ার কারণে এই ধরনের লাক্সারিয়াস প্রোডাক্টের ডিমান্ড কমে গেছে, বাট লো এন্ডের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্টের ডিমান্ডটা বাড়ছে। অর্থাৎ প্রোডাক্টের ডিমান্ড অনেক সময় ফ্লাকচুয়েট করে, যেটা রিস্ক, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে ফ্রেট, এইটা আমরা যেটা বলি যে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার যে কস্ট গুলো থাকে, এটা কিন্তু হিউজ একটা ব্যাপার। এটা যদি আপনি দেশের বাইরে অর্থাৎ এটা যদি এক্সপোর্ট করতে যান, এই ইস্যুগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। জি। আর নেক্সট 2 মাসে ফ্রেট বাংলাদেশে ইফেক্ট করবে? হ্যাঁ, বাংলাদেশে ইফেক্ট করবে স্যার। হ্যাঁ, এরপর হচ্ছে ফুয়েল কস্ট। আর কিছু পলিটিক্যাল ইস্যু আছে, পলিটিক্যাল ইস্যুর মধ্যে আমি হয়তো না যাই, যেহেতু এখানে রেকর্ডিং হচ্ছে। যে কোনো একটা নিজের দেশে বলেন, নিজের বাইরের দেশে বলেন, পলিটিক্যাল ইস্যু কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। গভর্নমেন্ট চেঞ্জ হলে এক দেশের সাথে আরেক দেশের রিলেশন চেঞ্জ হয়, রিলেশন চেঞ্জ হলে বিজনেস চেঞ্জ হয়, বিজনেস চেঞ্জ হলে দেখবেন যে অনেক কিছু আইদার পজিটিভ ইফেক্ট হয় অথবা নেগেটিভ ইফেক্ট হয়। মানে দুই দেশের বিজনেস কিন্তু আপনি শুধু পলিটিক্যাল চিন্তা করবেন না। এই যে ইন্ডিয়াতে আমাদের দেশ থেকে বিলিয়নস অফ ডলার নিয়ে যাচ্ছে, এটা কিন্তু যা দুই দেশের সম্পর্কের কারণে, বিকজ অফ আওয়ার গভর্নমেন্ট, তাই না স্যার? জি। অর্থাৎ এই ধরনের বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইস্যু, এটাও মাথায় রাখতে হবে। বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইস্যু এখানে কাজ করে। আচ্ছা, এই যে আমি এর ভিতরে খুব বেশি যাব না। এখন আমার কাছে খুব ইন্টারেস্টিং কিছু ইস্যু থাকে। আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। যেমন আমাদের দেশে ডেভেলপ কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচার আর ডেভেলপিং কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সেম না। দেখবেন যে আমাদের দেশে এই শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি গুলা ফুলে ফেপে বড় হতেছে, দেখছেন স্যার? জি জি জি। এই শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি গুলো এত ফুলে ফেপে আমাদের দেশে বড় হতেছে, বড় হচ্ছে কি জন্য জানেন? শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি এই লেভেলে পলিউশন করে, এটা একটা ডেভেলপ কান্ট্রিতে যদি একটা শিপ ভাঙতে যান তাহলে যে খরচ হয়, অর্থাৎ মানুষের অথবা এনভায়রনমেন্টের উপর যে এফেক্ট করবে, জাস্ট এনভায়রনমেন্টাল যে কস্ট, এই কস্ট দিয়ে আমাদের মধ্যে দেশে 2, 4, 10, 20টা জাহাজ ভাঙা যায়। আমার কথা বুঝে আসছেন স্যার? জি জি। অর্থাৎ লিগ্যাল ইস্যু বলেন বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যু বলেন, আমাদের দেশে অর্থাৎ কান্ট্রি টু কান্ট্রি ভেরি করার কারণে, এই যেমন আমাদের দেশে গার্মেন্টস গুলা যেভাবে চলে, গার্মেন্টসে আমরা যারা চাকরি করে তাদেরকে তো মানুষ ভাবে কিনা আমার সন্দেহ আছে। কে মাইন্ড করবেন না, গার্মেন্টসে যারা আছেন বা গার্মেন্টস এর মালিকও থাকতে পারেন, যে আপনারা সাধারণ মানুষকে মানুষ ভাবেন কিনা। অর্থাৎ এরা যে কত ঘন্টা কাজ করে, বিশেষ করে যখন ডিমান্ড অনেক হাই থাকে, এই যে গেল বড়দিন বলো অথবা বিভিন্ন ধরনের ঈদ, এদেরকে মানুষই মনে করে না। 10 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করায়, ওভার টাইম দেয় না, আর না করলে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে চাকরি ছেড়ে চলে যাও। আমরা কেন এত লো কস্টে একটা শার্ট তৈরি করতে গেলে পার শার্টে ডেভেলপ ইউএসএ তে পার শার্টে ওদের লেবার কস্টই লাগে অলমোস্ট $3। বুঝতে পারছেন স্যার? আর আমাদের দেশে পুরো একটা শার্টের খরচ, অন্যান্য খরচ, আমাদের দেশে লেবার কস্ট হচ্ছে 0.75 সেন্ট। আমার কথা বুঝতে পারছেন স্যার? জি। আচ্ছা, এখন দেখেন কম্পিটিটিভ কিছু ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টর গুলো আমি যেটা বললাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটি, আর একটা হচ্ছে লোকেটিং টু স্প্লিট দা মার্কেট। অর্থাৎ কোন প্রোডাক্টের ক্ষেত্রে যেটা আমরা পজিটিভ এক্সটার্নালিটি কাজ করে, অর্থাৎ একই প্রোডাক্টের দোকান যদি একসাথে অনেক দোকান হয়, সেখানে মানুষ আসে, সেখানে বিক্রি বেশি হয়, সেখানে কম্পিটিশনটা যদি বেশি ভালো থাকে এবং সেখানে একটা মার্কেট ক্রিয়েট হয়।
আবার কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে মার্কেট গুলা যত বেশি স্প্লিট হবে, আপনার মার্কেট পাওয়ার তত বাড়বে অথবা মার্কেটের শেয়ার তত বাড়বে। বুঝতে পারছেন স্যার? জি আচ্ছা, এখন হচ্ছে কাস্টমার রেসপন্স টাইম। এটা আমি এর আগের ক্লাসে অনেক আলোচনা করছি। অর্থাৎ কাস্টমারের রেসপন্স টাইম কতটুকু আছে তার হাতে। আর একটা হচ্ছে লোকাল প্রেজেন্স। লোকাল প্রেজেন্স অনেক সময় যারা থাকে, কান্ট্রি অফ অরিজিনে এই ওয়ার্ডটার নাম শুনছেন আপনারা? জি নাম শুনছি। প্রত্যেকটা প্রোডাক্টের এই যে দেখবেন যে এটা থাকবে। এই সময় চায়না আমাদের অনেক প্রোডাক্টের উপরে যেটা ট্যারিফ কমাই দিছে, কিন্তু সাথে সাথে একটা ইয়াও দিছে, রুলস অফ অরিজিন, কান্ট্রি অফ অরিজিন। এই 50% বা 60% 70% র ম্যাটেরিয়াল চায়না থেকে আনতে হবে। সুতরাং লোকাল কন্টেন্ট রিকোয়ারমেন্ট কতটুকু আছে, লজিস্টিক সাপোর্ট, ফ্যাসিলিটি কস্ট, এই ইস্যুগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন এখানে কম্পিটিটিভ ফ্যাক্টরের কথা লেখা আছে, co-location benefits of positive externality means co-location। যখন কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে তারা যত বেশি co-located হবে, এক জায়গায় লোকেটেড হবে, তাদের মার্কেট পাওয়ারটা বা বেনিফিটটা তত অনেক বেশি হবে। আর কিছু কিছু ক্ষেত্রে আছে তাদের ডিসটেন্সটা যত বেশি হবে, তাদের মার্কেট শেয়ার বা মার্কেট পাওয়ারটা তত বাড়বে। এবং এই জায়গায় কিন্তু আপনি যেখানেই যান না কেন, যদি তাকান, আপনি কোনো বিজনেস করতে যান, খুব খেয়াল রাখবেন লোকেশনের ক্ষেত্রে। আপনার প্রোডাক্টের জন্য কি পজিটিভ এক্সটার্নালিটি কাজ করে নাকি স্প্লিট কাজ করে? স্প্লিট, ওকে। যে কোনো দুটা। যদি আপনি রেস্টুরেন্ট দিতে চান, সেখানে স্প্লিট ইজ মাচ বেটার। কালকে হঠাৎ করে একটা রেস্টুরেন্টে খাইতে গেলাম, সেই খুঁজে খুঁজে বের করে ইয়া থেকে মোহাম্মদপুরে, সেখানে বলতেছে স্যার আমাদের খাবারের কোয়ালিটি অনেক ভালো, আসলে ভালো কি কিন্তু আমাদের যদি মেইন রোডের পাশে হইতাম তাহলে আমাদের বিক্রি এর চেয়ে 3 থেকে 4 গুণ হইতো। ভিতরে আসে মানুষ খুঁজে খুঁজে আসে, এই জন্য আসলে বিক্রি অত বেশি হয় না। বুঝতে পারছেন স্যার? আর অনেক ক্ষেত্রে পজিটিভ এক্সটার্নালিটি, co-location ইজ ইম্পর্টেন্ট। বিশেষ করে যে প্রোডাক্টের ক্ষেত্রে মানুষ নিজের টাইম আর নিজের এফোর্টটা অনেক বেশি দেয়, সেই প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু co-locationটা অনেক বেশি। আপনি আইডিবিতে যাবেন, 8টা 10টা 5টা 7টা দোকান দেখবেন, 10-12টা মডেলের কম্পিউটার দেখবেন, তারপরে কিন্তু একটা পারচেজ করবেন। জি তাই তো স্যার? জি স্যার। এরপরে যেটা আছে, আজকে মনে হয় আমরা আর না আগাই, হ্যাঁ? আর যেটা আছে আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেইন। এটা আমি পরে ফেলবো। বাট ওই চ্যাপ্টারটা যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল জায়গাতে আমরা ফোকাস করব না, আজকে বাকি আমার যেটুকু আছে আমি ওই, আপনারা হয়তো বা আমার পিছন থেকে আওয়াজ পাচ্ছেন না, কিন্তু আমার এই পিছনের আওয়াজে আমার মাথা ব্যথা করতেছে। আমি জানি না কি জন্য, যাই হোক এটা ভালো দিক। তো আমি এখানে আমাদের জাস্ট এই একটাই আছে যে আসলে ফ্রেমওয়ার্ক অর্থাৎ নেটওয়ার্ক ডিজাইনের স্টেপ গুলা কি, বিভিন্ন স্টেপস মেইনটেইন করতে হয়। আর লাস্টে যেটা আছে আসলে গ্লোবাল সাপ্লাই চেইন নেটওয়ার্ক, অর্থাৎ আপনি যখন আউট অফ দা বক্স চিন্তা করবেন, কান্ট্রির বাইরে ফ্যাসিলিটি এস্টাবলিশ করার চিন্তা করবেন, সেখানে আমার অনেকগুলা ইস্যু থাকে। ওই ইস্যুগুলো আমাদের এখানে কিছু কিছু ইস্যুগুলো এখানে আমি ডিসকাস করে ফেলছি, আর কিছু কিছু ইস্যু আমাদের তখন আসবে। ঠিক আছে স্যার? জি স্যার। মনি ভাই, কালকে ইনশাআল্লাহ আমরা তাহলে একটু ইয়া করব, একটু লেন্দি করে দিব, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, যদি কালকে কভার না হয় লেন্দি করে দেব। দরকার হলে কালকে আমরা 11:30 পর্যন্ত করলাম। আচ্ছা ঠিক আছে স্যার। তো আপনারা একটু ওইভাবে প্রিপারেশন নিন। আজকে আমরা একটু স্যারের যেহেতু মাথা ব্যথা করতেছে, যেহেতু আওয়াজ আসতেছে, আমরা একটু প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আর ইউনিভার্সিটি ক্যাম্পাসে তো স্যারে এই জন্য একটু বেশি ওখানে মনে হয়। আজকে কারো ঢুকতেই দিচ্ছে না এখানে। আমার যে গাড়ির স্টিকার ছিল সেজন্য আর কিছু বলে নাই। আচ্ছা, বলে যে আইডি কার্ড বের করো। আর ভিতরে যারা থাকতেছে তাদের এই অবস্থা, যদি বাইরের লোক ভিতরে আসতো তাহলে তো আজকে তার ব্যাপার হলো ইউনিভার্সিটি টিএসসি এর পাশে বাসা আপনার, আর ইউনিভার্সিটি টিএসসি হলো বাংলাদেশের মেইন জায়গা 31st নাইটে, আপনি তো জানেন না। আজকে একদম টোটালি কন্ট্রোল, সন্ধ্যার পরের থেকে চারপাশে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে। ছাত্র হলে আইডি কার্ড দিয়ে ঢুকতে হবে,
আর গাড়ি ঢুকতে হলে অবশ্যই স্টিকার থাকতে হবে গাড়িতে। এই এরকম সিচুয়েশন। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। জি ভালো থাকেন, হ্যাপি জি নিউ ইয়ার। জি 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 কালকে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ 9:30 থেকে 11:30 আমরা করবো, অসুবিধা নেই একটু কালকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আসসালামু সবাইকে, সবাইকে। হ্যাপি জি, নিউ ইয়ার, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। অ্যাডভান্স মানে কি আর ঘন্টা খানেক 1-1.5 ঘন্টার মতো আছে আর কি। অসুবিধা নেই, হ্যাপি নিউ ইয়ার জানাই দিই সবাইকে। জি 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 থ্যাংক ইউ জি। জি কারণ থ্যাংক ইউ স্যার। জি Same, sir. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি